ডারউইনে ইতিহাস মেকাইতে এসে কুল কিনারা হারিয়ে বসে বাংলাদেশ। মিচেল স্টার্ক, প্যাট কামিন্সদের তোপে নিজেদের প্রথম ইনিংসে একদমই সুবিধা করতে পারেননি নাজমুল শান্তর দল। অল আউট মাত্র 64 রানে। তবে অজি ব্যাটারদেরও বেশিক্ষণ উইকেটে সুখ করার সুযোগ দেয়নি শরীফুল ইসলাম, তাসকিন আহমেদরা। স্টার্কের পাল্টা জবাব দিতে যেন তেতে ওঠেন পঞ্চগড় এক্সপ্রেস। একে একে তুলে নিলেন 7 অজি ব্যাটারকে। মাঠে অস্ট্রেলিয়াকে তাদের প্রথম ইনিংসে 210 রানে থামানো গেছে। তবে উইকেট বিচারে স্বাগতিকদের 146 রানের লিড নিঃসন্দেহে গলার কাটাই বটে। এই গলার কাটা কে নামাবে? কেননা দ্বিতীয় ইনিংসেও পথ হারাচ্ছে টিম টাইগার্স। দর্শক আলোচনা করতে চায় বাংলাদেশের ম্যাকাই টেস্ট নিয়ে। সেই সঙ্গে বাংলাদেশের ক্রিকেট বোর্ড সভাপতি তামিম ইকবাল, তিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হয়েছেন। বাংলাদেশের ক্রিকেটের প্রভাব কতটা পড়বে এসব নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে 71 স্টুডিওতে আছেন সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ। ইশতিয়াক আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুভ সকাল। ধন্যবাদ। বাংলাদেশকে নিয়ে একটু নিঃসন্দেহে একটু হতাশ, আবার ভালো লাগাও কাজ করছে। শরীফুল ইসলামের কথাটা যদি বলি, আবার এদিকে যদি 64 রানে অল আউট হওয়া, সবকিছু মিলে আসলে টেস্টের ভবিষ্যৎটা কি দেখছেন? রেজাল্ট তো হবে। রেজাল্ট এখন পর্যন্ত যতটুকু বোঝা যাচ্ছে খেলার ধারা দেখে যে এটা অস্ট্রেলিয়ার অনুকূলই বা টেস্ট ক্রিকেট। এবং আমরা ইদানিংকালে বাংলাদেশকেও আমি বেশ কয়েকটা অনুষ্ঠানে বলেছি যে বাংলাদেশের রিসেন্ট যেসব টেস্ট ক্রিকেটে যেগুলো জয়লাভ করেছে সেগুলো মোটামুটি অ্যাডভার্স সিচুয়েশন থেকে বেরিয়ে এসে তারা কিন্তু খেলা জিতেছে। রাইট, এটা ওই ধরনেরই একটা সিচুয়েশন। এখন সেটা পুনরাবৃত্তি হবে কিনা এটা আমার মনে হয় থার্ড ডের পরে বোঝা যাবে। বাংলাদেশ ব্যাট করছে, সন্দেহটা এই যে দুটো সেশনের মধ্যে না কিছুটা ঘটে যায়। ওয়েল, আগে একটা সময় ছিল যখন হয়তো আমরা ধরেই নিতাম বাংলাদেশ তো টিয়ের মধ্যে অল আউট হয়ে যাবে। এখন ঠিক ওরকম না, অধারাবাহিকতা একটা রয়েছে এখনো। কিন্তু আমার মনে হয় যে ক্রমশ তারা আয়ত্ত করতে পারছে টেস্ট ক্রিকেটে যে মেজাজ, টেস্ট ক্রিকেটে যে টেম্পারমেন্ট, টেস্ট ক্রিকেটে যে উইকেট অকুপাই করতে হয়, বিভিন্ন সেশন ডমিনেট করার কিংবা বিভিন্ন সেশনটাকে সেশন বাই সেশন খেলার। আমরা তো ফার্স্ট টেস্ট ম্যাচে দেখলাম প্রত্যেকটা সেশন ডমিনেট করেছে, পুরোটা 11টা সেশন। সো এখান থেকেই আজ করা যেতে পারে যে বাংলাদেশ এখন সেটাও কি অস্ট্রেলিয়ার মতো দল অস্ট্রেলিয়াতে গিয়ে সব নিশ্চয়ই কিছু তো আমরা উন্নতির একটা তো আমরা ধারা তো দেখতেই পাচ্ছি। তো সেটার আলোকে আমি মনে করি যে মনে আমরা করতেই পারি যে হয়তো এটার পুনরাবৃত্তি আবার যদি দেখি অবাক হওয়ার কিছু নাই। শান্ত রয়েছে এখানে, হি ইজ এ ভেরি ম্যাচিওরড প্লেয়ার, হ্যাজ ট্রান্সফর্মড হিমসেলফ ইন্টু আ ভেরি ম্যাচিওরড। মুশফিক রহিম তো রয়েছেই, তারপর লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, আমরা ওইটুকু গেলাম না। এখন যেটা হবে এই সেশন, দ্য নেক্সট সেশন, দে ক্যান নট অ্যাফোর্ড টু লুজ এনি উইকেট। এবং আমার মনে হয় যদি উইকেট না হারিয়ে তারা যদি, এটা খুব বেশি চাওয়া হবে না কিন্তু, কারণ আমরা রিসেন্টলি দেখছি আমরা তাদের যে ইনকনসিস্টেন্সি রয়েছে আগের দিনগুলোতেও যদি আমরা দেখি, ইয়েস আমি আগে যেটা বললাম যে টিএস সেশন আগে হয়তো বা গুটিয়ে যেত পুরো দল, বাট থিংস হ্যাভ চেঞ্জ আ লিটল বিট। আমি সেটার জন্য বলছি যে সেটাকে ইয়ে করে বলছি যে মুশফিক এবং শান্ত যদি এই সেশনটা যদি খেলে নেয় উইদাউট অবভিয়াসলি উইদাউট লুজিং এনি ফার্দার উইকেট, আমার মনে হয় ডেফিসিটটা বাই দেন অনেক কমে আসবে। খেলা কিন্তু মোর পরে ঘুরে যাবে। কিন্তু আমার কাছে বিশ্বাসটা রাখছেন? আমি অ্যাবসলিউটলি গতকাল যখন বাংলাদেশ 64 রান অল আউট হয়ে গেল, ওইটা বিশ্বাস করতে পারছিলেন কিনা, বা তারপরে আপনার এই বিশ্বাসটা ছিল কিনা কোনোভাবে যে শরীফুল একাই 7 উইকেট তুলে নেবেন এবং অজিদের কিভাবে নাকানি চুমারি দিবে বাংলাদেশের বোলাররা? ঠিক ওইভাবে না চিন্তা করলেও অস্ট্রেলিয়ানসকে যে ফাইট দেবে বাংলাদেশ, এটা আমি কিন্তু ধরে নিয়েছিলাম। 7 উইকেটস ইজ টু গুড টু বিলিভ। এটা মনে হয় যে কেউই এটা আশা করতে পারেনি। বাট 64 রানস যেটা করেছে, ইয়েস আমি এটা ভাবি নেই এত জলদি গুটিয়ে যাবে এত কম স্কোরে। বাট এটা আমি অবাক হয়নি যে অস্ট্রেলিয়া দেখেন উইকেটে কন্ডিশনসের একটু তারা ইউটিলাইজ করেছে। টসে জিতে ফিল্ডিং নিয়েছে, ফিল্ডিং নেওয়ার কারণে হচ্ছে আর্লি ময়েশ্চার, আর্লি উইকেট যে অ্যাডভান্টেজ সেটা পুরো দমে তারা নিয়েছে। এবং আমরা যদি লক্ষ্য করে দেখি অস্ট্রেলিয়ান বোলার্সরা কিন্তু কোনো শর্ট পিচ কিংবা ফাস্ট, যেটা আমরা অনুমান করছিলাম এই বুঝি অস্ট্রেলিয়া যদি বাংলাদেশকে পায় তাহলে নাস্তানাবুদ করে দেবে বাই পিচিং শর্ট, বডি লাইন, ইন্টিমিডেটিং বোলিং, ওরকম কিচ্ছু না, উপরে বোলিং করেছে, যেটা বাংলাদেশ ব্যাটসম্যানরা এক্সপেক্ট করেনি। বাংলাদেশ ব্যাটসম্যান হয়তো এক্সপেক্ট করছিল যে they'll get some good short pitch bowling, সেটা কিন্তু না, উপরে ডেলিভারি দিয়েছে, বল মুভ করেছে,
এবং যেটা বলছি যে আপনার উইকেটের কন্ডিশনসের সেই সহায়তাটা পেয়েছে এবং এই মুভমেন্টটা তারা এই ফাস্ট মুভিং ডেলিভারিজ পিচিং আপ এটা তারা আশা করতে পারেনি, এটাকে তারা ট্যাকেলও করতে পারেনি এবং যে জিনিসটা দরকার বোলারদের সাপোর্ট স্লিপে যে ক্যাচ যে গেছে সেটি তারা ধরেছে। সো এই জিনিসটা আমার মনে হয় যে আর্লি যে কয়েকটা উইকেট ফেলে দিল তারপর থেকে দে ওয়াজ নো কাম ব্যাক ফর বাংলাদেশ। এই জন্য 64 রান ইয়ে হয়েছে। আমার মনে হয় যে অস্ট্রেলিয়ান প্রফেশনালিজম, ফাস্ট বোলার্সদের বিচক্ষণতা এবং আমার মনে হয় যে তাদের এক্সপিরিয়েন্স সব কিছু মিলিয়ে দে উড হ্যাভ গিভেন বাংলাদেশ আ টাফ টাইম, ইয়েস। বাট এই 64 রানসের পিছনে আমার মনে হয় যে গুড প্ল্যান অ্যান্ড গুড এক্সিকিউশন অফ দ্যাট প্ল্যান দ্যাট রিজাল্টেড ইন 64। এই যে প্ল্যানের কথা আপনি বলছেন এবং উইকেটের কথা বলছেন, ফায়দা তুলে নেওয়ার কথা বলছেন, সবাই তো আসলে চায় হোম অ্যাডভান্টেজটা নেওয়ার জন্য। অস্ট্রেলিয়া এখানে তাদের পুরো স্কোয়াডে পরিবর্তন এনেছে, সেই সঙ্গে উইকেটের যে ফায়দাটা, তার আগে উইকেটটা তো নিজেদের মন মতোই তারা বানাতে চেয়েছে, কারণ তাদের এখানে টেস্টের একটা মর্যাদার ব্যাপার। মানে এই যে ভীতু একটা ব্যাপার অস্ট্রেলিয়া এই মুহূর্তে তাদের মধ্যে, এইটা তো নিশ্চয়ই আপনি এনজয় করছেন। অ্যাবসলুটলি। চিন্তা করেন যদি নাহিদ রানা থাকতো কী হতো। এই আমাদের এই ফাস্ট বোলার হার্ডলি দিস ইজ আমার মনে হয় শরীফুল ইসলামের সেকেন্ড টেস্ট ম্যাচ। হাসান মাহমুদ কয়টাই বা টেস্ট ম্যাচ খেলেছে। এই বোলার্স করেন মেহেদী হাসান মিরাজ ফার্স্ট অফ স্পিনার টু গেট 5 উইকেটস আমার মনে হয় ফ্রম দ্য সাবকন্টিনেন্ট, গড নোজ হাউ মেনি ইয়ার্স। নাকি আদৌ কেউ পেয়েছে কিনা ডাউটফুল। সো বোলিং স্ট্রেংথ, বোলিংয়ের ব্যালেন্স, বোলিং স্ট্রেংথ এবং ক্যাপ্টেন্সি, লাস্ট বাট নট দ্য লিস্ট আমাদেরকে ক্যাপ্টেনকেও ক্রেডিট দিতে হবে। বাই দ্য ওয়ে হি হ্যান্ডেল দ্য ফাস্ট বোলার। বাট আমার মনে হয় যে আমি এখানে লাস্ট প্রোগ্রাম এখানে বলে গেছিলাম যে যদি অস্ট্রেলিয়া বাংলাদেশকে হার্ড টাইম দেয়, বাংলাদেশ বোলার্স উইল অলসো গিভ অস্ট্রেলিয়ান হার্ড টাইম অ্যান্ড দে ডিড। আমার মনে হয় আউটস্ট্যান্ডিং বোলিং করেছে। এবং আরেকটা জিনিস যে এই উইকেটে কিন্তু আমার মনে হয় না এমন কোনো কিছু আনপ্লেয়েবল কোনো একটা উইকেট ছিল। It was just brilliant bowling by Australia. They could understand the mindset of the Bangladesh batsmen. যেটা বললাম যে তারা এক্সপেক্ট করছিল হয়তো বা বডি লাইন বোলিং টোলিং হবে, শর্ট পিচ বোলিং করবে, ওরকম কোনো কিছু না করে দে জাস্ট টুক অ্যাডভান্টেজ অফ দ্য কন্ডিশনস। যেটা বললাম এক্সপিরিয়েন্স বোলার্স, দে নো দ্য কন্ডিশনস ওয়েল। তো সেখানে আই উড থিঙ্ক যে বোলারদের কৃতিত্ব দিতে হবে মোর দেন দ্য উইকেট। যে উইকেট এরকম ছিল বলেই বাংলাদেশ পারে, নাথিং। I think you have to give credit to the first Australian fast bowlers. এবং আপনি দেখেন কালকে অস্ট্রেলিয়া আমরা যে শরীফুলকে উইকেট নিতে দেখেছি, কোনো শরীফুল কিন্তু ব্রিলিয়ান্ট বোলিং করে ওদেরকে আউট করেছে। মানে এটা কোনো অ্যাক্সিডেন্ট নয়। হ্যাঁ, বাড়তি যে কোনো সুবিধা আদায় করেছে উইকেট থেকে, কিংবা উইকেট যে তাকে বাড়তি কোনো সুবিধা দিয়েছে ওরকম কোনো কিছু না। উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস ইজ অ্যাবসলিউটলি আউটস্ট্যান্ডিং বোলিং বাই। আজকে আমরা কি দেখলাম, ক্যামেরন গ্রিনকে কি ডেলিভারিতে আউট করলো। আমার মনে হয় দ্য বল অফ দ্য ম্যাচ এই টেস্ট ম্যাচ যে আজকে যে ক্যামেরন গ্রিনকে আউট করলো। সো এখন হচ্ছে বাংলাদেশকে প্রুভ করতে হবে দ্যাট the first innings of 426 যেটা করেছিল against in Darwin was no fluke. এবং বাংলাদেশ যে টেস্ট ম্যাচের যে একটা স্বাদ পাচ্ছে, ম্যাচিওরড হচ্ছে অ্যাজ এ টেস্ট এবং সেটা আক্রমণাত্মক একটা টেস্ট। আমরা দেখতে পাই যে বাংলাদেশ 64 রানে অল আউট হয়েও কিন্তু তার একবারও আত্মবিশ্বাসটা হারায়নি এবং বোলারদের উপর সেই বিশ্বাসটা ছিল। অস্ট্রেলিয়া যেভাবে অনেকগুলো পেসার নিয়ে খেলছে, এই জায়গাটা একটু আফসোস হচ্ছে কিনা যে আরেকজন বেশি পেসার নিয়ে খালেদ অথবা ইবাদতকেও রাখা যেত কিনা, তাহলে আমাদের শক্তিটা কি আরেকটু বেশি হতো কিনা, পেসাররা যেহেতু ডমিনেট করছে। না, আমি মনে করি 200 কত রানে বুক করেছে অস্ট্রেলিয়ান মতো টিমকে। আপনার এমন তো মনে হচ্ছে যে 2টা বোলার দিয়ে খেলালেই হতো। অস্ট্রেলিয়ার তো মানে এবং ওদের ব্যাটাররা কিন্তু একই ভুল বারবার করছে, দে সিম টু বি ক্লুলেস। এবং আমি মনে করি যে আমাদের বোলার্সরাও একটা পর্যায়ে এসছে, রিয়েলি ভেরি ম্যাচিউরড। আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট ফাস্ট বোলিং কম্বিনেশন ইন ওয়ার্ল্ড ক্রিকেট রাইট নাও বাংলাদেশের। সেটাই 146 রানের লিড, নিঃসন্দেহে 210 রানে অস্ট্রেলিয়াকে থামানো এটা বেশ প্রশংসার দাবিদার। অনেকে ভেবেই নিয়েছিলেন যে একটা রানের পাহাড়ে চাপা পড়বে বাংলাদেশ, কিন্তু যেরকম আমরা উইকেটটা দেখতে পাচ্ছি, বলা চলে যে আসলে বলারদের জন্যই হয়তো বা টেস্ট এটা, মানে ম্যাকাই টেস্টটা। তো সেক্ষেত্রে 146 রানের লিডটা কি একটু বেশি হয়ে গেছে কিনা, মানে কি প্রত্যাশা করছেন এই মুহূর্তে? ওয়েল, আমি মনে করছি যে মেবি 50-60 রান একটু বেশি হয়ে গেছে। তারা মানে গ্রিনের যে ইনিংসটা সেটা একটু বাড়তি মনে হচ্ছে। ইয়েস, বাট গ্রিন ফ্যান্টাস্টিক ব্যাটিং করেছে। আমার মনে হয় যে একটা উইকেট হয়তো বেশি পড়ে গেছে। মমিনুল হক ওয়াজ আউট টু ব্রিলিয়েন্ট ডেলিভারি বাই মিচ স্টার্ক।
অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট। আমার মনে হয় যে তানজিদ তামিম ওটা খেলা ছাড়া কোনো উপায় ছিল না, অ্যাবসলিউটলি মাথা বরাবর তাকে ওই শটটা তাকে খেলতেই হতো এবং খেলেছেই এমনভাবে যে এটা ইট ওয়েন্ট স্ট্রেট টু দ্য ফিল্ডার। সুতরাং এবং সাদমান যেভাবে আউট হয়েছে, ফার্স্ট ইনিংসে ঠিক যেভাবে আউট হয়েছে আর্লি খেলার কারণে। ব্যাটারদের ফুটওয়ার্ক নিয়েও কিন্তু অনেক কথা হচ্ছে, তারা সমালোচনা করছেন। প্রথম ইনিংসে আমরা সেটাই দেখতে পেয়েছি, অনেক বাইরের বল, পা ঠিক মতো যাচ্ছে না এবং মনে হচ্ছিল বেশ কাবু। ফুটওয়ার্ক নিয়ে কি আপনি কোনো পরামর্শ দিবেন কিনা? আই থিঙ্ক যে মানে প্ল্যান্ড ওয়েতে বোলিং করেছে, ফাস্ট আপনার পিচ টপ ডেলিভারিজ, বলটা মুভ করেছে, কন্ডিশনস এক্সপ্লয়েট করেছে। আমার তো মনে হয় যে ওয়ার্ল্ডে যে কোনো ব্যাটসম্যানই তাদেরকে প্রবলেম হতো, কারণ পিচ কন্ডিশন ওয়াজ অ্যাবসলিউটলি পারফেক্ট ফর সাচ কাইন্ড অফ বোলার্স। এবং এই ধরনের একটা প্ল্যান ওয়েতে বোলিং করা আমার মনে হয় ওয়ার্ল্ডের যে কোনো ব্যাটসম্যান হিমশিম খেত। এখানে বাংলাদেশ ব্যাটসম্যানরা তো যেটা বললাম, আমার সাইকোলজিক্যালি দে আর এক্সপেক্টিং শর্ট পিচ ডেলিভারি, আই ফিল, বিকজ অস্ট্রেলিয়ানরা সেটাই তো সচরাচর করে। আমরা তো অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদেরকে পিচ টপ ডেলিভারিজ আমরা খুব একটা এরকম দেখি না, বিকজ এই ধরনের উইকেটও সবসময় যে পায় তাও না। সো আই থিঙ্ক ইউ হ্যাভ টু গিভ ক্রেডিট টু বাংলাদেশ। এই সেকেন্ড ইনিংসে এখন পর্যন্ত শান্ত যেভাবে খেলছে, ইজ লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। এবং যদি আমরা এই সেশনটা খেলে নিতে পারি উইদাউট এনি উইকেট, ফল অফ উইকেট, দিস ম্যাচ ক্যান গো এনিওয়্যার। শরীফুলের 7 উইকেট নিঃসন্দেহে খুবই স্পেশাল। বোলিং ডিপার্টমেন্টে তিনি একেবারে রাজ করেছেন। ব্যাটিং ডিপার্টমেন্টে আমরা মিস করছি যদি বলি লিটন দাসের সেই ক্লাসিক শটগুলো, তো নিঃসন্দেহে আমরা সেখানে একটা স্পেশাল একটা ইনিংস চাইবো। ঠিক ব্যাটারদের মধ্যে আপনি কার উপর ভরসাটা রাখবেন? মানে যেহেতু লিটন দাসের সময়টা ভালো যাচ্ছে না, তার তো এখন একটা বড় রোল প্লে করার কথা। এখানে দেখেন ফার্স্ট ইনিংসে আমরা কি দেখেছি? আমরা দেখেছি তাইজুলকে অনেক রান, অনেক ডেলিভারিজ খেলতে, তাসকিনকে দেখেছি, ইবাদতকে দেখেছি। আমার মনে হয় এদের মধ্যে প্রায় 52 ওভার যখন মেহেদী হাসান মিরাজ আসে, 52 ওভার্স এরা খেলেছে। টেস্ট ম্যাচ এটাই দরকার। সো আমি মনে করি যে কেবলমাত্র এখানে মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, শান্ত এবং মুশফিকুর রহিমের উপরে নির্ভর করলেই যে আমাদের সব কিছু হয়ে যাবে, নো। এই পরের যে ব্যাটসম্যান তাদেরও এখানে ভূমিকা থাকবে। এখন উইকেটটাও কিন্তু মোটামুটিভাবে ইট ইজ বিকামিং স্লাইটলি ব্যাটিং ফ্রেন্ডলি। সো দিস, অ্যাজ আই সেড, দিস টেস্ট ম্যাচ ক্যান গো এনিওয়্যার। সেটা আসলে ব্যাটিং ফ্রেন্ডলি, যেহেতু 146 রানের লিড বাংলাদেশের। এখন সবার আগে প্রথমে যে ব্যাপারটা করতে হবে, ইনিংস ব্যবধানে যাতে হারা না যায়, সেটা তো আমরা তার বাইরে প্রত্যাশা করছি। যদি বাংলাদেশ ব্যাটিংটা চালিয়ে যেতে পারে, এখানে হয়তো একটা দারুণ রেজাল্ট আসতে পারে। যদি কোনোভাবে বাংলাদেশ আজকে দিনটা পার করতে পারে, আমরা কি টেস্ট জয় নিয়ে প্রত্যাশা করতে পারি কিনা সেই সুযোগ, যেহেতু বোলাররা দারুণ করেছে। শরীফুল ইসলাম ফোর্থ ইনিংসে আমার মনে হয় যে উইকেট আরেকটু অথবা স্পিন ফ্রেন্ডলি হতে পারে, অ্যান্ড উই হ্যাভ টু ওয়ার্ল্ড ক্লাস স্পিনার্স। আমরা স্পিনার্সদেরকেও কিন্তু দেখেছি এই উইকেটে রান দেয় নেই, উইকেট খুব। লিটন, মেহেদী হাসান মিরাজ করেছে 4টা ওভার, আর আমার মনে হয় তাইজুল করেছে 10 ওভার। 10 ওভার একজন দিয়েছে 17 রান, একজন দিয়েছে 4 রান। সুতরাং আমরা বুঝতেই পারছি যে এই উইকেটেও আমাদের স্পিনাররা, even though this is not a spin friendly wicket, but they have done, I think, very, very, very good. So লাস্ট ইনিংসে, ফোর্থ ইনিংসে আমার মনে হয় তারাও কার্যকরী হবে। বাট আমাদেরকে ওই ধরনেরই একটা টোটাল, যদি লেট আস ফার্স্ট হোপ যে এই সেশন তাদের জন্য খেলে, তারপরে আমরা একটা এমনই একটা টার্গেট হয়তো বা দেখবো, দ্যাট উইল মেক অস্ট্রেলিয়া থিঙ্ক। সেটা আসলে কম রান হলো সেটা খুব বেশি ডেঞ্জারাস হতে পারে, সে প্রত্যাশা আমরা করছি। বাংলাদেশ দারুণ কিছু করবে, একটা ইতিহাস রচনা করবে। ইশতিয়াক আহমেদ, আমরা একটু ভিন্ন আলোচনা যেতে চাই। তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি, তিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হয়েছেন। এটা তো আমাদের এই মুহূর্তে একটা অবশ্যই খুশির সংবাদ, এবং এটা আমাদের আসলে দেশের ক্রিকেটে কতটা প্রভাব রাখবে? দেশের ক্রিকেটে তো রাখার চেষ্টা করবে অবভিয়াসলি, সিন্স হি ইজ দি প্রেসিডেন্ট অফ দ্য ডেভেলপমেন্ট কমিটি। নট নেসেসারি যে সে কেবলমাত্র বাংলাদেশকে ফেভার করবে। এদিকে আফগানিস্তান, নেপাল, বাংলাদেশ, মালয়েশিয়া, এইসব দেশগুলো যেগুলোর অনেক সম্ভাবনা জাগানো একটা আমরা দেখতে পাচ্ছি। মালয়েশিয়াও এসে খেলে গেছে। সুতরাং অবদান রাখার চেষ্টা করবে এইসব দেশগুলোর জন্য। এবং ইয়েস, একটা তো অ্যাডভান্টেজ থাকবেই, যদি ফান্ডস, ডেভেলপমেন্ট ফান্ডস যদি ফর ডেভেলপমেন্ট অফ ক্রিকেট যদি ডিপ্লয় করতে পারে বাংলাদেশকেও। আমাদের যে বাংলাদেশে যে ফান্ডস নাই তা না, আমরা ফান্ডস থাকা সত্ত্বেও আমরা
ক্রিকেট রিলেটেড ইয়েগুলোতে বাজেট মানে যে development আমরা করার করিনি, সুযোগ রয়েছে। খুব একটা করিনি, বিকজ আমাদের প্রচুর ফান্ডস রয়ে গেছে। সো উইথ দ্যাট ইন মাইন্ড আমার মনে হয় যে সেটা যদি বাজেট সেভাবে যদি করেও, বাংলাদেশ যদি বেনিফিশিয়ারি হয়ও, সেভাবে হি শুড আসলে মেক এখানে একটু শিওর, কৌশলী হি হতে শুড হবে মেক এবং- শিওর যে এগুলো যেন ঠিক সময় ঠিকভাবে যেন ইউটিলাইজ হয়। এর আগে আমরা দেখতে পেয়েছি আইসিসির একেবারে শীর্ষ কর্মকর্তা থেকে শুরু করে এসিসি বিভিন্ন পদে বাংলাদেশের থেকে অনেকে গিয়েছেন, কাজ করেছেন। সেখানে যারা কাজ করেছেন বা দায়িত্বে ছিলেন, তামিমের মধ্যে এই ব্যাপারটা একটু পার্থক্য কি দেখতে পারছেন, বা তামিমের কাছ থেকে প্রত্যাশা কি দেখতে পারছেন? নিজে ক্রিকেটার ছিলেন, খুব অল্প বয়সে ক্রিকেটটাও ছেড়েছেন, সবকিছু মিলে কি বলবেন? আমি মনে করি যে রিসেন্টলি খালেদ মাহমুদ সুজনকে সে এনেছে অ্যাজ ইন হিজ বোর্ড। আমার মনে হয় গেম ডেভেলপমেন্টটাকেই ফোকাস করাবার জন্য হি ইজ ওয়ান পার্সন আই ফিল এখন পর্যন্ত বাংলাদেশে যে কয়জন ক্রিকেট আমরা পেয়েছি, ডেভেলপমেন্টের জন্য যদি কেউ কিছু কাজ করে থাকে এবং গেম ডেভেলপমেন্টের একটা রোড ম্যাপ, একটা পাথওয়ে তৈরি করার জন্য যদি কারো চিন্তাভাবনা যদি কেউ করে থেকে সেটাকে ইমপ্লিমেন্ট করেছে, আই থিঙ্ক খালেদ মাহমুদ সুজন ইজ ওয়ান সাচ গাই, এবং সে তাকে এনেছে এখানে। তো আমার মনে হয় যে দুইজনের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং কম্বিনেশন ভালো হয়, বিকজ দে আর বোথ ফরওয়ার্ড লুকিং গাইজ, দে আর বোথ ক্রিকেট ডেভেলপমেন্ট রিলেটেড গাইজ। তামিম এসে কিন্তু যা যা করছে কিন্তু সব রিলেটিং টু ক্রিকেট, নাথিং বিয়ন্ড দ্যাট। তো সেটা আই থিঙ্ক যে আই সি গুড ডেজ আহেড। সেটা আমরাও সেই ভালো দিনগুলোর অপেক্ষা করছি। তামিম ইকবাল শুধু এসিসির না, একটা সময় হয়তোবা তিনি আইসিসিরও চেয়ারম্যান হতে পারেন, সেই প্রত্যাশা আমরা রাখতে পারি। এর আগে বাংলাদেশে দেখা গিয়েছে। অসংখ্য ধন্যবাদ ইশতিয়াক আহমেদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা আলোচনা করছিলাম বাংলাদেশের ম্যাকাই টেস্টের ভবিষ্যৎ নিয়ে, সেই সঙ্গে তামিম ইকবাল তিনি এসিসির একটা গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন, সেখানে নিঃসন্দেহে বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা ভালো কিছু তিনি নিয়ে আসবেন। আমাদের সঙ্গে ছিলেন সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ।